बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। রেফ্রিজারেন্ট পুনরুদ্ধারের ভূমিকা বা দি রোল অফ রেফ্রিজারেন্ট রিকভারি। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ভূমিকা: মন্ট্রিল প্রোটোকল নতুন CFC এর উৎপাদন সীমাবদ্ধ করে, কিন্তু শিল্প ও বাণিজ্যিক খাতে ইতিমধ্যে উৎপাদিত CFC এর ব্যবহারের উপর কোনো বিধিনিষেধ আরোপ করে না। CFC গুলি কেবলমাত্র বায়ুমণ্ডলে নির্গত হলে ওজোন স্তরে ক্ষতি করে। বদ্ধ অবস্থায় তাদের ব্যবহার এটিকে প্রভাবিত করে না। শিল্প ও বাণিজ্যিক খাতে রেফ্রিজারেশন ইউনিটের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং নিষ্কাশনের সময় CFC গুলোর লিকেজ রোধ করা এবং কার্যকরভাবে পুনর্ব্যবহার করা গুরুত্বপূর্ণ। কন্টেন্ট: রেফ্রিজারেন্ট পুনরুদ্ধারের গুরুত্ব, রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার পদ্ধতি এবং নীতিমালা, পুনর্ব্যবহার প্রক্রিয়ার জন্য নিরাপত্তা, সতর্কতা এবং কার্যকরী পদ্ধতি। রেফ্রিজারেন্ট পুনরুদ্ধারের গুরুত্ব এর মধ্যে আছে নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, সাশ্রয় খরচ। শর্তাবলী এবং ধারণা। রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার: রেফ্রিজারেন্ট খালি করুন বা ইভাকুয়েট করুন। ইন্টিগ্রাল সরঞ্জাম, রেফ্রিজারেশন সিস্টেমের উপর নির্ভরশীল সরঞ্জাম। ভেপার বা বাষ্প পুনরুদ্ধারের হার। অবশিষ্ট রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার: যে কোনো অপারেটিং অবস্থায় সিস্টেম থেকে রেফ্রিজারেন্ট অপসারণ এবং একটি বাহ্যিক পাত্রে সংরক্ষণ প্রক্রিয়া। রেফ্রিজারেন্ট খালি করুন: এক ধরনের রেফ্রিজারেন্ট থেকে অন্য ধরনের রেফ্রিজারেন্টে পরিবর্তনের আগে এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশন সরঞ্জাম থেকে অবশিষ্ট রেফ্রিজারেন্ট অপসারণ এর প্রক্রিয়া। ইন্টিগ্রাল সরঞ্জাম: একটি রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার এবং চিকিৎসা ব্যবস্থা যা এয়ার কন্ডিশনিং বা রেফ্রিজারেশন সিস্টেমের উপাদানগুলির সহায়তা ছাড়াই রেফ্রিজারেন্ট বের করতে সক্ষম। রেফ্রিজারেশন সিস্টেমের উপর নির্ভরশীল সরঞ্জাম হলো, এটি এক ধরনের রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার সরঞ্জাম যা অপারেশনে সহায়তা করার জন্য এয়ার কন্ডিশনিং বা রেফ্রিজারেশন সিস্টেমের উপাদানগুলির প্রয়োজন হয়। রেফ্রিজারেশন সিস্টেমের উপর নির্ভরশীল সরঞ্জাম: বাষ্প পুনরুদ্ধারের হার। বাষ্প পুনরুদ্ধারের হারকে দুটি চাপের মধ্যে একটি চেম্বার থেকে রেফ্রিজারেন্ট নিষ্কাশনের গড় হার হিসাবে সংজ্ঞায়িত করা হয়। প্রাথমিক অবস্থায় 24 ডিগ্রি সেন্টিগ্রেড বা 24 ডিগ্রি সেলসিয়াস বা স্ফুটনাঙ্কের স্যাচুরেশন চাপ এবং 100 kPa যেটি বেশি এর বাষ্প চূড়ান্ত চাপ হল প্রাথমিক চাপের 10%। সরঞ্জাম পুনরুদ্ধার ভ্যাকুয়ামের চেয়ে কম নয় এবং 100 kPa এর বেশি নয়। অবশিষ্ট রেফ্রিজারেন্ট: সরঞ্জামে থাকা রেফ্রিজারেন্ট পুনরুদ্ধারের পরে কিছু পরিষ্কার করার আগে। পরিষ্কার করার পর সরঞ্জামে থাকা রেফ্রিজারেন্ট। গ্যাস রিকভারি, শীতলীকরণ পদ্ধতি, সংকোচন পদ্ধতি এবং শোষণ পদ্ধতি। লিকুইড রিকভারি, চাপ পদ্ধতি এবং সাকশন পদ্ধতি। কম্পাউন্ড রিকভারি, এর দুটি কাজ রয়েছে, তরল পুনরুদ্ধার পদ্ধতি এবং গ্যাস পুনরুদ্ধার পদ্ধতি। তিনটি পদ্ধতিতে রেফ্রিজারেন্ট রিকভারি করা যাবে: গ্যাস রিকভারি, লিকুইড রিকভারি এবং কম্পাউন্ড রিসাইকেলিং। পদ্ধতি এবং নীতি হলো এইগুলো। গ্যাস রিকভারিতে আছে কুলিং মেথড থেকে। নীতি হলো পুনরুদ্ধারের জন্য ফ্রেয়ন গ্যাস ঠান্ডা এবং ঘনীভূতকরণ। পুনঃব্যবহৃত রেফ্রিজারেন্টে লুব্রিকেটিং তেল মেশায় না।
0 ডিগ্রির নিচে পুনরুদ্ধার পাত্র ঠান্ডা করতে পারে, ছোট ক্ষমতা পুনরুদ্ধারের জন্য উপযুক্ত। এই হচ্ছে একটা শীতলীকরণ পদ্ধতির চিত্র। রেফ্রিজারেন্ট ভেপর, কম্প্রেসর, কুলিং লিকুইফেকশন, এক্সপানশন ভালভ, লো প্রেসার ভেপর, রিসাইকেলিং ইকুইপমেন্ট। এটা গ্যাস রিকভারিতে কম্প্রেশন মেথড, নীতি পুনরুদ্ধারের জন্য ফ্রেয়ন গ্যাস ঠান্ডা এবং ঘনীভূত করুন। লুব্রিকেটিং তেলের সাথে মিশ্রিত রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার করতে সক্ষম, মাঝারি থেকে বৃহৎ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য উপযুক্ত, উচ্চ পুনরুদ্ধার দক্ষতা। সংকোচনের মূল চিত্র বা ভেপার কম্প্রেশন সিস্টেমের মূল চিত্র। রেফ্রিজারেন্ট ভেপার হবে লিকুইড থেকে, রিসাইকেলিং সিলিন্ডার এর পাশে, হিট এক্সচেঞ্জার বা কন্ডেন্সার, কম্প্রেসর, হাই প্রেশার লিকুইড জমা হবে সিস্টেম থেকে, হাই প্রেশার স্টিম এবং কম্প্রেসড লো প্রেশার স্টিমে কন্ডেন্সারে গিয়ে তাপ বর্জন করে লিকুইড জমা হবে রিসাইকেলিং সিলিন্ডারের মধ্যে। গ্যাস রিকভারি পদ্ধতি আবার দুই ধরনের হয়, এক অ্যাবজর্পশন মেথড এবং অ্যাবজর্পশন মেথড। সরাসরি এখন অ্যাবজর্পশন মেথডের মধ্যে নীতি হলো সক্রিয় কার্বন, জিওলাইট ইত্যাদি ব্যবহার করে শোষণ পদ্ধতি, তারপর বাষ্পের সাহায্যে বের করে দিতে হবে এবং ঠান্ডা এবং তরলীকরণের মাধ্যমে পুনরুদ্ধার করতে হবে। আর সরাসরি অ্যাবজর্পশন পদ্ধতি মেথড হলো, এর নীতি হলো জৈব দাবক দিয়ে শোষণ করতে হবে, তারপরে তা বের করে দেওয়ার জন্য তাপ দিতে হবে, ঘনীভূত করার জন্য ঠান্ডা করতে হবে এবং তরল পুনরুদ্ধার করতে হবে সর্বশেষ। গ্যাস রিকভারি পদ্ধতি দুইভাবে করা যেতে পারে। লিকুইড রিকভারি পদ্ধতি প্রেসার মেথডের মাধ্যমে, এর নীতি হলো তরল থেকে পুনরুদ্ধারের জন্য তরল পৃষ্ঠের উপর চাপ প্রয়োগ করতে হবে। প্রধান বৈশিষ্ট্য হলো এটি তরল হ্যালোজেনেটেড কার্বন হাইড্রোকার্বনগুলোকে চাপের মধ্যে পুনরুদ্ধার পাত্রে প্রবাহিত করতে দেয়, যা তুলনামূলকভাবে দ্রুত এবং সাধারণ বৃহৎ রেফ্রিজারেশনগুলিতে ব্যবহৃত হয়। চাপের নীতিগত পদ্ধতির চিত্র। লিকুইড এর মাধ্যমে রিকভারি করা হয়। সাকশন মেথড হলো, এর নীতি হলো প্রথমে পুনর্ব্যবহারযোগ্য একটি ভ্যাকুয়াম পাত্র, তারপর তরলটি আকর্ষণ করুন এবং পুনর্ব্যবহার করতে হবে। এর প্রধান বৈশিষ্ট্য হলো পুনর্ব্যবহৃত পাত্রে ভ্যাকুয়ামিং বা বায়ুশূন্য করে পুনর্ব্যবহারের উচ্চ দক্ষতা, প্রধানত পুনর্ব্যবহারের জন্য নেতিবাচক চাপের বৃহৎ ইউনিটটি ব্যবহার করে। সাকশন পদ্ধতির মূল চিত্র। সাকশন পদ্ধতির মাধ্যমে কিভাবে ভ্যাকুয়াম করা হবে তার চিত্র হলো এই। কম্পাউন্ড রিসাইকেলিং, এর নীতি হলো তরল পদার্থ চাপ প্রয়োগের মাধ্যমে পুনরুদ্ধার করা হয় এবং গ্যাস পদার্থ সংকোচনের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো বড় চার্জযুক্ত সিস্টেমের জন্য উপযুক্ত, স্বল্প পুনরুদ্ধারের সময় পুনরুদ্ধার করা রেফ্রিজারেন্টটি দূষিত এবং পুনঃপ্রয়োজন প্রক্রিয়াকরণের প্রয়োজন। কম্পাউন্ড বা যৌগিক পদ্ধতির মূল চিত্র হলো এই। এক্ষেত্রে একটা 4-ওয়ে ডাইরেকশনাল রিভার্স ভালভ থাকবে, এক পাশে এটা ভালভ থিওরি এবং ভালভ 1 কম্প্রেসর থেকে ডিসচার্জ লাইন 4-ওয়ে ভালভের মাধ্যমে কন্ডেন্সারে আসবে অথবা সরাসরি রিক্লেম রেফ্রিজারেন্ট ইউনিট যাবে। আর এই পাশে আছে ডান পাশে রিসাইক্লিং কন্টেইনার, জমা হবে লিকুইড রিক্লেম রেফ্রিজারেন্ট ইউনিট। ভালভের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে 4-ওয়ে ভালভ। এটা হচ্ছে একটা কম্পাউন্ড বা যৌগিক পদ্ধতির মূল চিত্র। নিরাপত্তা বা সতর্কতা।
অপারেশনের আগে পরিচালনা পদ্ধতিগুলি সম্পর্কে পরিচিত হতে হবে এবং বুঝতে হবে। রেফ্রিজারেন্ট পরিণতির আগে যেসব স্থান এড়িয়ে চলতে হবে সেগুলো হচ্ছে এলপিজি গ্যাসের মতো দাহ্য বিপদের কাছাকাছি থেকে এড়িয়ে চলতে হবে। আবদ্ধ মেশিন রুম বা বায়ু চলাচল ছাড়া জায়গা রাখতে হবে। উল্লেখযোগ্য কম্পন সহ রুম রুক্ষ বা খোসা জায়গা মানে ভালো পরিবেশে ভালো পজিশনে রাখতে হবে। বৈদ্যুতিক সরঞ্জামের বিস্ফোরণ প্রমাণ কর্মশালার কাছে রাখা যাবে না, দূরে রাখতে হবে, অ্যাভয়েড করতে হবে। সরাসরি সূর্যালোকের সংস্পর্শে থাকা অথবা 40 ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রা যুক্ত স্থান অ্যাভয়েড করতে হবে। আর পুনঃব্যবহারযোগ্য সরঞ্জামগুলিতে নির্দিষ্ট রেফ্রিজারেন্ট ছাড়া অন্য কোনো রেফ্রিজারেন্ট পুনঃব্যবহার করা উচিত নয়। এটা মনে রাখতে হবে। কোনো সংঘর্ষ নেই, নিয়মিত পরিদর্শন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে পুনঃব্যবহারযোগ্য পাত্রগুলো বিকৃত বা ক্ষয়প্রাপ্ত কিনা। রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার আগে বিবেচনা করার জন্য নিরাপত্তা সতর্কতা। পুনর্ব্যবহার ক্ষমতা মেয়াদ শেষ হওয়ার পরে ব্যবহার করা যাবে না, আরও পরিদর্শন করতে হবে। পুনঃব্যবহারযোগ্য পাত্রগুলি পরিচালনা, স্থানান্তর এবং সংরক্ষণ তাপমাত্রা 40 সেলসিয়াসের নিচে হওয়া উচিত। টেম্পারেচার থাকতে হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। পুনঃব্যবহারের সময় সর্বদা সুরক্ষা চশমা এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। পুনঃব্যবহারের আগে নিশ্চিত করতে হবে যে অতিরিক্ত চার্জ প্রতিরোধী সুরক্ষা ডিভাইসটি সঠিক যেন কাজ করছে। নিশ্চিত করতে হবে যে রেফ্রিজারেন্ট হোস এবং অন্যান্য সংযোগগুলো নিরাপদে সংযুক্ত থাকে। কোনো লুজ কন্ট্যাক্ট বা ঢিলা সংযোগ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নোটিশ: পুনঃব্যবহারযোগ্য পাত্রগুলিকে নষ্ট করার পাত্রের সাথে মিশ্রিত করা যাবে না, পরিকল্পিত রাখতে হবে, সেপারেট রাখতে হবে। পুনঃব্যবহারের সময় অপারেশনের রুম ছেড়ে যাওয়া যাবে না। পুনঃব্যবহার প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে চলছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। পুনঃব্যবহারের জন্য পাত্রে স্পষ্টভাবে যে রেফ্রিজারেন্টটি পুনরায় পূরণ করা যেতে পারে তার নাম উল্লেখ করে রাখতে হবে এবং মার্কিং করে দিতে হবে। পুনঃব্যবহারযোগ্য পাত্রটি পরিচালনা, স্থানান্তর এবং সংরক্ষণের সময় উল্টে যাওয়া থেকে বিরত থাকতে হবে, যেন পড়ে না যায় বা উল্টে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, দৃঢ়ভাবে আটকে রাখতে হবে। রেফ্রিজারেন্ট পুনরুদ্ধারের আগে বিবেচনা করার সময় নিরাপত্তা কি কি আমরা জেনে নিলাম। শুধুমাত্র পুনঃব্যবহারযোগ্য পাত্রে নির্দেশিত রেফ্রিজারেন্ট পুনঃব্যবহার করা যেতে পারে। পুনঃব্যবহারযোগ্য সরঞ্জামের গায়ে লেখা পরিচালনা সতর্কতা অনুসরণ করতে হবে এবং পরিচালনা ম্যানুয়াল সম্পর্কে পরিচিত হওয়ার পরেই কেবল পরিচালনা করতে হবে। অক্সিজেন এবং অন্যান্য দাহ্য পদার্থ কখনোই পুনঃব্যবহার করা উচিত নয়, অন্যথায় এটি আগুন, বিস্ফোরণ এবং অন্যান্য বড় ধরনের দুর্যোগের কারণ হতে পারে। অক্সিজেনের মতো অন্য পদার্থ যেমন এগুলো প্রপেন টাইপ, এগুলো রিকভারি করা যাবে না, এগুলো বায়ুমণ্ডলে ছেড়ে দিতে হবে। পুনঃব্যবহারযোগ্য পাত্রে ভর্তি পরিমাণ পূর্ণ তরল পরিস্থিতির দিক নিয়ে যেতে পারে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এগুলো নোটিশ: পুনঃব্যবহারের কার্যক্রম পরে নিশ্চিত করতে হবে যে পুনঃব্যবহার ইউনিট এবং পুনঃব্যবহারকারী পাত্রের সংযোগ পোর্টগুলো বন্ধ আছে, মানে কানেকশন যেন কোনো জায়গায় লিক না থাকে সেগুলো খেয়াল রাখতে হবে। দ্বৈত ইন্টারফেস ভালভ কন্টেনার ব্যবহার করার সময় গ্যাস ইন্টারফেস এবং তরল ইন্টারফেসের মধ্যে পার্থক্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। নিষ্কাশন প্রক্রিয়াকরণের পরে নিশ্চিত করতে হবে যে পুনঃব্যবহারযোগ্য পাত্রে কোনো রেফ্রিজারেন্ট তেল অবশিষ্ট নেই। নিরাপত্তা সতর্কতা: ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম সঠিকভাবে প্রস্তুত করতে হবে। এর মধ্যে আছে গগলস, রেফ্রিজারেন্ট বা অন্যান্য ফোঁটা চোখের মধ্যে ছিটকে পড়া রোধ করতে ব্যবহৃত হয়, যা চোখে সুরক্ষা দেয় বা সুরক্ষা করে বা চোখটাকে হেফাজত করে। হচ্ছে গগলসের বিভিন্ন চিত্র আমরা দেখলাম। এই গগলসগুলি ব্যবহার করতে হবে এবং সেফটি হেলমেট ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কাজের সময় বজ্র সংগ্রহস্থলের কর্মীদের জন্য যন্ত্রের যন্ত্রাংশ এবং সরঞ্জামের মতো শক্ত জিনিস থেকে মাথায় আঘাত এড়িয়ে চলতে হবে।
হেলমেট পরে নিতে হবে অবশ্যই, এগুলো হচ্ছে সেফটি নিরাপত্তার জন্য। তারপরে ব্রিথিং মাস্ক ব্যবহার করতে হবে কেন? পুনর্ব্যবহার প্রক্রিয়ার সময় কর্মীদের রেফ্রিজারেন্ট গ্যাস এবং রাসায়নিক গ্যাসের মতো ক্ষতিকারক গ্যাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ থেকে বিরত রাখতে হবে এবং বিচ্ছিন্ন করতে হবে। এই হচ্ছে আমাদের ব্রিথিং মাস্ক, পুনর্ব্যবহারযোগ্য মাস্ক। এটা রাবার গ্লোভস বা হ্যান্ড গ্লোভস কেন ব্যবহার করতে হবে? কারিগরি কর্মীদের ক্ষয়কারী তরল গ্যাস এবং জীবন্ত বৈদ্যুতিক বা চলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসা এড়িয়ে চলতে হবে এবং এর প্রতিরোধ করতে হবে। হ্যান্ড গ্লোভস পরিধান করতে হবে। এই সেফটি শুজ পরতে হবে। কেন সেফটি শুজ পরতে হবে? মাটি থেকে বিচ্ছিন্ন করার আগে উভয় পায়ে আঘাত যেন না পায়, ক্ষয়কারী তরল দ্বারা দূষিত হওয়া এবং দুর্ঘটনাক্রমে জীবন্ত বস্তু স্পর্শ করা এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, অবশ্যই শু পরে কাজ করতে হবে নিরাপত্তার সাথে। নিরাপত্তা সতর্কতা আরো কিছু আছে। নিরাপদ বিদ্যুৎ ব্যবহার এবং অন্যান্য সাইটের নিরাপত্তা। পুনঃব্যবহারযোগ্য ডিভাইসটি একটি লিকেজ সুরক্ষা যন্ত্র দিয়ে সজ্জিত করা প্রয়োজন। এক ফেজ 10 মিলি অ্যাম্পিয়ারের কম, 3 ফেজ 30 মিলি অ্যাম্পিয়ারের কম হতে হবে। আর অপারেটরদেরকে অবশ্যই বৈদ্যুতিক নিরাপত্তা প্রশিক্ষণ নিতে হবে এবং ইলেকট্রিশিয়ানের ওয়ার্ক পারমিট থাকতে হবে। একটা থাকতে হবে, আইডেন্টি কার্ড থাকতে হবে। অবশ্যই যেন কোয়ালিফাইড টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যারা এই কাজটা হয় এই খেয়াল রাখতে হবে। আর বৈদ্যুতিক সরঞ্জামের ধাতব আবরণ এবং প্রতিরক্ষামূলক পরিবাহীর মধ্যে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে সিঙ্গেল পেজের জন্য 3 কোর কেবল ব্যবহার করতে হবে এবং 3 পেজ এর জন্য 4 কোর কেবল ব্যবহার করতে হবে। আর ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্রপাতি স্পর্শ করা যাবে না এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিকভাবে মেরামত করতে হবে, অন্যথায় সেগুলো ব্যবহার করা উচিত নয়। বৈদ্যুতিক শক দুর্ঘটনার ক্ষেত্রে কঠোরভাবে উদ্ধার পদ্ধতি অনুসরণ করতে হবে। কি কি করতে হবে? টাইট পোশাক খুলে ফেলতে হবে, মুখ পরীক্ষা করে পরিষ্কার করতে হবে, নকল দাঁত সরিয়ে ফেলতে হবে, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে, মুখ দিয়ে মুখে পুনরুজ্জীবিত করতে হবে, বদ্ধ শ্বাস প্রশ্বাসের জন্য পুনরুজ্জীবিত করতে হবে, কৃত্রিম বাহ্যিক বুক ব্যবহার করতে হবে, হৃদয়ের অস্বাভাবিকতার জন্য সংকোচন করতে হবে, বাধা দেওয়া যাবে না। দ্বিতীয় ব্যক্তি প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম এবং সরঞ্জাম সরবরাহ করতে হবে, ভিড় থেকে দূরে রাখতে হবে, আলো এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে এবং পরিশেষে তত্ত্বাবধায়ককে রিপোর্ট করতে হবে এবং চিকিৎসা উদ্ধারের অনুরোধ করতে হবে। পরিচালনা পদ্ধতি হলো একটি মানসম্মত পুনঃব্যবহার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। পরিচালনা পদ্ধতি হলো পুনঃব্যবহারের আগে পরীক্ষা করতে হবে পুনঃব্যবহারযোগ্য ডিভাইসটি, পুনঃব্যবহারযোগ্য সরঞ্জামটি, মানে ডিভাইস এবং ইকুইপমেন্ট ঠিক আছে কিনা এটা আগে পূর্ব থেকে পরীক্ষা করে নিতে হবে। পরিচালনা পদ্ধতির মধ্যে আরো কিছু আছে। রিকভারি ডিভাইসের সংযোগ পরীক্ষা করতে হবে। রিকভারি ডিভাইসটি পুনরুদ্ধার করা রেফ্রিজারেশন সিস্টেমের সাথে সংযুক্ত করতে হবে। রিকভারি ডিভাইসটি পুনরুদ্ধার পাত্রের সাথে সংযুক্ত করতে হবে। পরিচালনা পদ্ধতি হচ্ছে এর মধ্যে প্রথমে অপারেশন, সতর্কতা, পুনঃব্যবহারের জন্য কন্টেইনার প্রতিস্থাপন, পুনঃব্যবহার প্রক্রিয়া, পুনঃব্যবহারের সমাপ্তি এবং পরবর্তী রানের জন্য প্রস্তুতি। ধন্যবাদ। পরিশেষে থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।